নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের সকলকে স্বাগত। আরসিবিএসের সমস্ত দর্শককে মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হলদিয়ার ভারসাম্যহীন ও অনাথ শিশুদের কলকাতায় পুজো দেখতে নিয়ে গেল হলদিয়া এনার্জি লিমিটেড সংস্থা। দুর্গাপুজো উপলক্ষে গাইড ম্যাপ প্রকাশ করল রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগব্যায়াম নিয়ে অনুষ্ঠিত হলো একটি সচেতনতা শিবির। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য জেলা জুড়ে রেড অ্যালার্ট জারি হলো। তমলুকের 100 ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ কুমোরটুলির প্রতিমা ও মাদুরকাঠির মণ্ডপ। নির্মল বাংলা মিশনের ভাবনাকে কাজে লাগিয়ে পুজোয় পরিবেশ বান্ধব থিমের দুর্গা প্রতিমা গড়ছে মহিষাদলের ইছাপুরের পটিদার পাড়া। কৃষি কথায় আজ দেখুন, দুর্গাপুজোয় পদ্ম ফুলের চাহিদা মেটাতে আগে থেকেই পদ্ম ফুল হিমঘরে জমিয়ে রাখছেন চাষিরা। আসছে বিস্তারিত খবরে। পঞ্চমীর সকালে হলদিয়ার ভারসাম্যহীন ও সহায় সম্বলহীন শিশু কিশোরদের নিয়ে কলকাতায় দুর্গাপূজা পরিক্রমার আয়োজন করল হলদিয়া এনার্জি লিমিটেড সংস্থা। সাধারণ মানুষের মতো ওই সমস্ত শিশুরা যাতে পুজোর আনন্দ উপভোগ করতে পারে তার জন্যই এমন প্রয়াস। হলদিয়ার 40 জন ভারসাম্যহীন ও সহায় সম্বলহীন শিশু কিশোরদের নিয়ে কলকাতায় দুর্গাপূজা পরিক্রমা আয়োজন করল হলদিয়া এনার্জি লিমিটেড। আমরা হলদিয়া সমাজ কল্যাণে থাকি। আমাদের হলদিয়া এনার্জি লিমিটেড আমাদের পূজা পরিক্রমার জন্য কলকাতা ঘুরতে নিয়ে যাচ্ছে আশ্রমের এমআর ছেলেদেরকে এবং কুমারচন্দ্র অনাথ আশ্রমের ছেলেদেরকে। পঞ্চমীর সকালে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন দপ্তরের সামনে থেকে সেই পরিক্রমার শুভ সূচনা করেন জেলা শাসক রশ্মি কমল। সেই সাথে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট সুদীপ্ত মুখার্জি সহ অন্যান্যরা। আজকে এনারা এখান থেকে যাবেন কলকাতায় কিছু পুজো মণ্ডপ, বিখ্যাত কিছু পুজো মণ্ডপ পরিদর্শন হবে। ওখানেও একটা প্রোগ্রাম হবে। সেখানে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের হয়তো কিছু সেলিব্রিটি এবং হয়তো মাননীয় মন্ত্রী ব্রাত্য বাসু হয়তো যেতে পারেন। তো সেরকম একটা উদ্যোগ আছে এবং তারপরে ওখানে খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার হোমে ফিরিয়ে দেওয়া, এই পুরোটাই আমাদের দায়িত্ব। এবং আমরা এদের সঙ্গে প্যারামেডিক স্টাফ রেখেছি, অ্যাম্বুলেন্স রেখেছি। জেলার যে সমস্ত সংস্থারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদের সাধুবাদ জানালেন জেলা শাসক। তিনি আরো বলেন, শুধু হলদিয়া এনার্জি লিমিটেড একা এই ধরনের উদ্যোগ নিলে হবে না, সকলকেই এই উদ্দেশ্যে এগিয়ে আসতে হবে। সেই সাথে জেলা প্রশাসনও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আর 10টা সাধারণ মানুষের মতো তারাও যাতে পুজোর আনন্দ উপভোগ করতে পারে তার জন্যই এই ধরনের প্রয়াস। আজকে হলদিয়া এনার্জির উদ্যোগে ডেস্টিটিউট চিলড্রেন এবং ডিফারেন্টলি এবল চিলড্রেনদের এক্সপোজার ভিজিট হচ্ছে। যে পুজো ট্যুরিজম যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হাইলাইট করতে চাইছেন, ওটা বি আজকে সফল হচ্ছে। এখানে যে সমাজ কল্যাণ পরিষদের হোমে থেকে চিলড্রেনকে নেওয়া হচ্ছে এবং ওদেরকে ডিফারেন্ট পূজা প্যান্ডাল হপিং জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুরো দিন ওখানে ওরা পুজো প্যান্ডালস ঘুরবেন এবং খাওয়া দাওয়া পিকনিক মতো একটা করে বিকেলে ওনারা ফিরে চলে আসবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে একটি সমন্বয় সভায় পূর্ব মেদিনীপুরের জেলা গাইড ম্যাপ প্রকাশ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্যোগে ছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে অনুষ্ঠিত হলো একটি সমন্বয় সভা। ওই দিন ওই সভায় পূর্ব মেদিনীপুর জেলার পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণের সঙ্গে একাত্ম করে দেওয়া এই অভিনব উদ্যোগ আমাদের মুখ্যমন্ত্রীর সময়কালে হয়েছে। তাই আশা করব 2016 সাল, এই 16 সালের অনুষ্ঠানও প্রীতিপূর্ণ অবস্থায় হবে। এখানে জেলা শাসক মহোদয়া থাকলে ভালো হতো। আমি কতগুলো বিষয়ে নজর দেওয়ার জন্য বলবো। এক হচ্ছে এই সময়কালে বিদ্যুতের লোডশেডিংটা বা শাটডাউনটা, এটা যাতে না হয়, এটা আমাদের সকলকে দেখতে হবে। পুজোতে যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে পুজো পরিক্রমা করতে পারে সেই কারণেই এমন গাইড ম্যাপের প্রকাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া সহ বিশিষ্টজনেরা। এই যে বড় বড় যেটা পূজা প্যান্ডেল আছে
और পার্টিকুলারলি এই ধরনের পূজা পান্ডাল যেখানে যাদের সামনে তাজিয়া প্রসেশনটা যাবে আমরা ওদেরকে আপিল করেছি, আজকে আপনারা দেখেছেন কি ওনারা যদি সিসিটিভি লাগান তাহলে আমাদের যেটা কন্ট্রোল করতে ল অ্যান্ড অর্ডারটা ওখানে ভালোভাবে থাকে, ভালোভাবে তাজিয়াটা পেরিয়ে যায়, সেটা করতে সুবিধা হবে। এখন পুজো মহরমে সবচেয়ে মেন ব্যবস্থা যেটা আছে, আমরা ভালোভাবে গ্রাউন্ড ওয়ার্ক করেছি। আমাদের গ্রাউন্ড ওয়ার্কটা না থানা লেভেলে, এসডিও লেভেলে, বিডিও লেভেলে অনেক মিটিং করা হয়েছে। আগে বছরে আমাদের এক্সপিরিয়েন্সটা দেখে আমরা যেখানে যেখানে বিবাদিত ইস্যু ছিল সেই ইস্যুসটা সব জায়গায় রিজলভ করতে পেরেছি। এক্কা দুক্কা ইস্যু যদি ছোটখাটো আছে সেটা আমরা আবার 1 রাউন্ড মিটিং আবার একটা और হবে, সেখানে আমরা রিজলভ করিয়ে দেবো। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। ভগবানপুরে যোগা এবং ডায়াবেটিস নিয়ে অনুষ্ঠিত হলো একটি সচেতনতা শিবির। উদ্যোগে ছিল সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইয়োগা অ্যান্ড নিউরোপ্যাথি। ভগবানপুরে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইয়োগা অ্যান্ড নিউরোপ্যাথির উদ্যোগে অনুষ্ঠিত হলো যোগা অ্যান্ড ডায়াবেটিস নিয়ে সচেতনতা শিবির। দীর্ঘ 30 বছর ধরে এই ধরনের শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। যদিও পেশাগত কারণে আমি হাওড়ায় থাকি, যোগাসনই আমার পেশা। প্রায় 26 বছর ধরে এই লাইনের সঙ্গে আমি যুক্ত। ছোটোবেলা থেকে যোগাসনকে ভালোবেসে সঙ্গে নিয়েছিলাম, কিন্তু এটাই আমার আজ জীবিকা হিসাবে কাজ করছে। শুধু আমি একা নয়, আমি অনেক আমার গ্রামের ছেলেদের এই কাজ শিখে তাদের জীবিকা নির্বাহে সহায়তা করেছি। এখানে নয়, কেবল হাওড়ায় অনেক ছেলেকে শিখিয়ে তারা এই রোজগার করে, তারা জীবন ধারণ করে। সেটা নয়, যোগাসন যে চিকিৎসার মাধ্যমে মানুষ সুস্থ সবল নীরব থাকবে, দীর্ঘায়ু লাভ করবে, এই উদ্দেশ্যে আমরা এই প্রচার প্রসার করছি। আর যোগ ব্যায়ামের মধ্য দিয়ে কিভাবে ডায়াবেটিস সারানো যায় সেই উদ্যোগে এই ধরনের শিবির। আমরা ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের সহযোগিতায় আজকে এই মহাত্মা গান্ধীর জন্মদিনে 5টা জায়গায় আমরা ক্যাম্প করছি যোগা এবং ডায়াবেটিসের উপর অ্যাওয়ারনেস ক্যাম্প। 5 জায়গার মধ্যে আমাদের এই বেমদিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে এখন ক্যাম্প চলছে, আর একটা চলছে এই একই সঙ্গে তালদাতে, এবং সেই সঙ্গে এর পরে 2টোর সময় আমাদের রয়েছে পালপাড়া ভেড়ি যুব জনসংঘতে, এবং এর পরে রয়েছে পটাশপুরে, এবং সেই সঙ্গে আমাদের তারপর সন্ধ্যেবেলা 6টার সময় আমাদের একদারপুর ফুটবল স্টেডিয়ামে একটা ক্যাম্প রয়েছে। আমরা এই ডায়াবেটিস এবং যোগার সঙ্গে ডায়াবেটিস রিলেটেড আছে, ভারত সরকারের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ক্যাম্পকে সাফল্যমণ্ডিত করার। সমীর মাইতি রিপোর্ট, নিউজ আরসিবিএস। পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের জন্য সারা জেলা জুড়ে জারি হলো রেড অ্যালার্ট। সমুদ্রপথে তল্লাশি চালাচ্ছে হলদিয়া উপকূলবর্তী বাহিনী। এছাড়াও সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে। পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের জন্য সারা রাজ্য সহ জেলা জুড়ে জারি হলো রেড অ্যালার্ট। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্রপথে তল্লাশি চালাচ্ছে হলদিয়া উপকূলবর্তী বাহিনী। দীঘা উড়িষ্যা সীমান্তে বিভিন্ন গাড়িগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। করতে পারছি বহিরাগত কোনো সন্দেহভাজন ব্যক্তি যাতে হোটেলে প্রবেশ করতে না পারে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। দীঘা, তাজপুর, হলদিয়া, মন্দারমণির ওয়াচ টাওয়ারগুলিতে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিশও। পুজো নিয়ে আর মহরম নিয়ে আমরাও সতর্কবার্তা যেটা আছে সেটা রিসিভ করেছি গভর্নমেন্ট থেকে। তাই জন্য আমাদের যেটা তটবর্তী এলাকা যেটা আছে, সমুদ্রী এলাকা যেটা আছে, ওই সব থানাগুলোকে সচেত করা হয়েছে, আর ওখানেও আমাদের নজরদারিটা বাড়ানো হচ্ছে। এই ছাড়া আমরা সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিই সেটা ইন্টেলিজেন্স কালেকশনে সবাইদেরকে সচেত করা হয়েছে। যেখানে কোনোভাবে আনইউজুয়াল লোকটা ঘোরাফেরা করতে দেখা যায় তাহলে ইমিডিয়েটলি ইনফর্ম করা। এই ছাড়া যেটা নর্মাল পূজা মহরমের জন্য আমরা ডিটেল কথাবার্তা যেটা আছে গ্রাউন্ড লেভেলে সব জায়গায় করেই নিয়েছি। এটা আশা করা যায় এখন
কি আমাদের যেটা মহরম দুর্গাপূজা ভালোভাবে আমরা করতে পারবো। যতগুলোই কন্ট্রোভার্সিয়াল জিনিস ছিল, কন্ট্রোভার্সিয়াল ইস্যু ছিল, সেই সবটা গ্রাউন্ড লেভেলে রিজলভ করে। সিসিটিভি ক্যামেরা লাগানোর কথাটা সিসিটিভি অলরেডি যে যতগুলো প্লেসে আছে ওখানে তো আছেই আছে, অ্যান্ড যে বিগ পূজার আছে ওদেরকে দিয়ে আমরা যতটা সম্ভব সিসিটিভিটা লাগাবো। এছাড়া আমাদের প্লেন ক্লথে একটু নজরদারি থাকবে এগেনস্ট টিচার অ্যান্ড ছোটখাটো যে ক্রিমিনাল থাকে যারা ছিনতাই বগেরা করে, পকেটিং করে। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। 37 বছরে পা দিল তমলুকের 100 ক্লাব। তাদের এবছরের বিশেষ আকর্ষণ কুমোরটুলির প্রতিমা এবং মাদুরকাঠির মণ্ডপ। মাতৃ আরাধনায় তমলুকের 100 ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ কুমারটুলির প্রতিমা ও মাদুরকাঠির মণ্ডপ। 37 বছরে পা দিল এই ক্লাব। প্রথমে আমি বলি, সরকারের যে নিয়ম, সেই সরকারি নিয়ম মেনে আমাদের প্রতিমা দর্শন করার জন্য আমরা এখানে সিকিউরিটি রেখেছি। ওরা 4-5 জন থাকবে। এছাড়া আমার ক্লাবের স্বেচ্ছাসেবক সদস্য ভাইরা থাকবে, যাতে এই রাস্তার উপর যে গাড়ি চলাচল করে খুবই স্বাভাবিকভাবে কোনো অসুবিধা যাতে না হয় ভক্তদের বা দর্শনার্থীদের, সেজন্য আমরা এই ব্যবস্থা রেখেছি। এছাড়া অগ্নিসংযোগের জন্য যেটা সরকারের পক্ষ থেকে বারবার ধরে বলা হচ্ছে, সেজন্য আমাদের এখানে জলের ট্যাঙ্ক রাখা হয়েছে, বালির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া এইগুলো রাখা হয়েছে, যে কোনো সময় প্রয়োজন হলে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ক্লাবের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত অভিযানের পরিকল্পনাকেও বাস্তবায়িত করা হয়েছে এই মণ্ডপে। পঞ্চমীর দিন এই পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নন্দকুমার থানার বিধায়ক সুকুমার দে সহ বিশিষ্টজনেরা। যে আমাদের তমলুক আজকে তমলুক সদর হলেও এখনও কিন্তু গ্রামাঞ্চলের মানুষের দ্বারাই তমলুক সদরে মানুষ আসেন, এবং জেলা সদর হলেও গ্রামাঞ্চলের মানুষ এসেই পুজোটাকে বেশি দেখেন। পুজোকে নিয়ে তাদের উন্মাদনা এবং এই বাঙালির শ্রেষ্ঠ পুজো যে দুর্গাপুজো এবং আমাদের 37 বছরের ক্লাব 100 ক্লাব, এর পুজো যে আমরা একটু আলাদা ধরনের প্রতি বছর করি, এটা সমস্ত মানুষ আজকে জেনে গেছে। শুধু আজকে পূর্ব মেদিনীপুর নয়, আজকে হাওড়া থেকে, পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে এবং আমাদের মোহনপুর থেকে এগরা পেরিয়ে এবং উড়িষ্যা পর্যন্ত মানুষের ঢল নামে তমলুক 100 ক্লাব, আমাদের ক্লাবের প্রতিমা, আমাদের ক্লাবের মণ্ডপ অভিনবত্ব, আমাদের ক্লাবের আলো অভিনবত্ব। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। পুরুষ মৃৎশিল্পীদের পাশাপাশি সূক্ষ্ম হাতের কারুকার্যে থিমের প্রতিমাকে ফুটিয়ে তুলছেন মহিষাদলের ইছাপুরের পটিদা পাড়ার মহিলারা। নির্মল বাংলা মিশনের ভাবনাকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব থিমের দুর্গা প্রতিমা তৈরি করছেন তারা। নির্মল বাংলা মিশনের ভাবনাকে কাজে লাগিয়ে এবছর পুজোয় পরিবেশ বান্ধব থিমের দুর্গা প্রতিমা গড়ছে মহিষাদলের ইছাপুরের পটিদার পাড়া। পুরুষ মৃৎশিল্পীদের পাশাপাশি সূক্ষ্ম হাতের কারুকাজে থিমের প্রতিমাকে ফুটিয়ে তুলছেন পটিদার পাড়ার মহিলারাও। সংসার সামলে দশভুজা দুর্গাকে অভিনব রূপে সাজিয়ে তুলছেন আর এক দশভুজার দল। 20 রকম গাছের ফল, 12 রকম গাছের পাতা, ছাল এবং নানা ধরনের রঙিন সুতো, পিতলের পাতলা ফয়েল, বাঁশের টুকরো ও আঁশ দিয়ে গত 6 মাস ধরে তিল তিল করে তৈরি হয়েছে পরিবেশ বান্ধব প্রতিমা।
তুমি কতদিন ধরে কাজ করতেছো? 3 বছর। কি কি আইটেমের কাজ জানো? এই বুসানার দিকে সুতা, এই পিতল, এইসব। কোথা থেকে শিখেছো? এইখানে। তো এবারে কি কি মডেলের তৈরি করতেছো? এই তো পিতল, তারপরে এইসব ইটি আছে, ফলটল আছে। তুমি কি সব সময় করে থাকো? হ্যাঁ। না এই শুধু পুজোর মরশুমটা, এই পুজোর সময় দুর্গা ঠাকুরের জন্যই করে থাকো? পুজো গড় সিজনে সব সময় এখানে কাজ করো? আপনি কত দূর থেকে এখানে এসে কাজ করো? না পাশে। মহালয়ার আগেই এই থিমের দশভূজা প্রত্যন্ত ইচ্ছাপুর থেকে পাড়ি দেবেন কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে, এমনকি রাঁচি এবং জামশেদপুরেও। শিল্প শহর হলদিয়া বা মহিষাদল তো রয়েইছে, এখন ইচ্ছাপুরের পটিদার পাড়ার অর্ডার আসে কলকাতার নামী ক্লাব ক্যানিং, কাকদ্বীপের বিগ বাজেটের পুজো কিংবা রাঁচি জামশেদপুরের বাঙালি মহল্লা থেকে। মহিলারা জানান তারা গত 8 মাস ধরে এই সমস্ত কাজ করে আসছে। বাইরের প্রতিমা মহালয়াতেই ছেড়ে দিতে হবে, তাই তাদের রাত জেগেও কাজ করতে হয়। এখানে কতদিন ধরে কাজ করতেছো? আমি এখানে 3 মাস। এই পুজোর মরশুম মানে কি কাজ করো? এই কাটাকুটি ফল সব রকম। মানে এই ফলগুলোকে কিভাবে লাগানো হয়? এই আঠা দিয়ে এরকম কেটে এইরকম ছোটো ছোটো কেটে পাতা ডুবলে এই আঠা দিয়ে বসাতে হয়। বিভিন্ন রকমের হাত ফলে আজ বুঝতে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখুন আরসিবিএস বাংলায়। প্রতিদিন নিউজ আরসিবিএসে দেখুন কৃষি কথা। দুর্গাপুজোয় পদ্ম ফুলের যোগান দিতে আগে থেকে হিমঘরে পদ্ম ফুল জমিয়ে রাখছেন চাষিরা। সারা বছরের তুলনায় এই পুজোর সময় একটু লাভের মুখ দেখবেন এই পদ্ম ফুল চাষিরা। দুর্গাপুজো প্রায় এসেই গেল, আর দুর্গাপুজো মানেই পদ্ম ফুল আবশ্যক। দুর্গাপুজোর সন্ধি পুজো 108টি পদ্ম ফুল দিয়ে দেবী দুর্গার পুজো হয়, তাই পদ্ম ফুল চাষিরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য। আচ্ছা, আপনি এই যে পদ্ম চাষ করছেন কবে থেকে শুরু করেছেন? বা প্রায় আজ থেকে প্রায় 15 বছর আগে থেকে পদ্ম চাষ শুরু করেছি। এবারে পদ্ম চাষ কেমন হয়েছে? এবারে পদ্ম চাষ প্রথম থেকেই পদ্ম চাষ আমাদের এখানে একটু ক্ষয়ক্ষতি হয়েছে। তো সারা নদীর জল নোনা জল ঢুকে আমাদের এখানে প্রচুর ক্ষতি হয়ে গেছে পদ্ম বাগানে। আচ্ছা, তো এই মুহূর্তে যে চলছে এটা কবে থেকে স্টোরেজ শুরু হয়েছে বা কি লক্ষ্য থাকে পুজোর সময়? যে এখন থেকে আমাদের পুজোর প্রায় 15-20 দিন আগে থেকে স্টোর করা হয়। পুজোর সময় ফুলটা বেশি লাগে, তো তাই 15-20 দিন আগে থেকে স্টোর করা হয়। এখন বর্তমান প্রায় 500-600 টাকা শয়ে দাম আছে। সারা বছর এই পদ্মগুলো 1.5 টাকা 2 টাকা বা 100 টাকা শ হিসেবে বিক্রি হয়। এখন ভালোই দাম আছে, তো পুজোর সময় আরও বেশি দামের লক্ষ্য রেখে আমরা ফুলগুলোকে 15-20 দিন আগে থেকে এগুলো সংরক্ষণ করে রাখি। অন্য সময় যে পদ্ম বিক্রি হয় 2 টাকা থেকে 4 টাকায়, সেই পদ্মই দুর্গাপুজোয় দাম হয় 8 টাকা থেকে 10 টাকা। এই সময় একটু লাভের মুখ দেখেন পদ্মফুল চাষিরা। যদিও বেশ কয়েকদিন ধরে অতিবৃষ্টির ফলে এবছর পদ্মফুল চাষে ক্ষতি হয়েছে অনেকটাই, তবুও পদ্মফুল চাষিরা অন্যান্য বছরের মতো এবছরও পুজোর সময় বেশি পরিমাণ পদ্মফুল বাজারে যোগান দেওয়ার জন্য আগে থেকেই পদ্মফুল জমিয়ে রাখতে শুরু করেছেন হিমঘরে। কোল্ড স্টোরেজ পদ্ম স্টোর করতে শুরু করেছে ধরুন অষ্টমীর থেকে, আর 15 দিন আগে থেকে স্টোর করে চাষিরা। 15 দিন 20 দিন আগেই স্টোরটা হয়। কি কারণে? ওই শুধু অষ্টমীর জন্যই। অষ্টমীটা আসল মূল উদ্দেশ্য, কেননা অন্য সময় তো পদ্ম 2 টাকা 3 টাকা 4 টাকা, এর বেশি তো হয় না। কিন্তু ওইটা এখনই যদি 5 টাকা 6 টাকা হয়, পরে ওইটা হয়তো আরও বাড়তে পারে, এই আশা করি সবাই স্টোর করে। মানে 108টা করে যে পদ্ম ফুল হয় সেই কারণে? হ্যাঁ, 108টা তো অবশ্যই, অষ্টমী মানে 108টা লাগবেই। সেই কারণে মানে স্টোর করছে? হ্যাঁ, সেই কারণেই স্টোর করছে। পুজোর সময় এই ফুল বিক্রি করে মোটা অঙ্কের টাকা লাভ করেন পদ্মফুল চাষিরা। সেই যতদিন থেকে অকাল বোধন শুরু হয়েছে
দুর্গাপূজার সঙ্গে পদ্ম ফুলের এরকমই একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তাই দুর্গাপূজা এবং পদ্ম ফুলের প্রয়োজন একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এর উপর নির্ভর করেই আমাদের ভারতবর্ষে, বিশেষত পশ্চিমবঙ্গে, ফুল চাষের ক্ষেত্রে কৃষকদের একটা অন্য মাত্রা যোগ হয়েছে এবং অন্যান্য ফুলের পাশাপাশি পদ্ম ফুলও তাদের কাছে একটা অর্থকরী ফসল হিসাবে ফুটে উঠেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে পদ্ম ফুলের চাষ হলেও আমাদের পূর্ব মেদিনীপুর জেলা এবং হাওড়া জেলার বিস্তীর্ণ জলাভূমি রয়েছে, বিশেষত বিভিন্ন রেল লাইন কিংবা বড় বড় সড়কের পাশে ঝিল রয়েছে, যেখানে কৃষক ভাইরা কিন্তু এই পদ্ম ফুলের চাষ করে থাকেন বাণিজ্যিক ভিত্তিতে। তাই পদ্ম ফুলের গুরুত্বর দিক থেকে কখনোই সেটা ফেলে দেওয়ার মতো জায়গায় নেই। এটা বিরাট একটা অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ফসল এই সমস্ত এলাকাতে। তাই পদ্ম ফুলের চাষের ক্ষেত্রে কৃষক ভাইরাও কিন্তু যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে, যেগুলো থেকে আমরা সেভাবে কোনো চাষের ভালো রকম উপার্জন করার জায়গা থাকি না চাষ করে অন্যান্য ফসল, সেখানে পদ্ম ফুল অনায়াসে চাষ করা যায়। এই পদ্ম ফুল চাষের আয় ব্যয় সম্পর্কে যেমন জানালেন চাষিরা, তেমনি পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক মৃণাল কান্তি বেরা এই ফুল চাষের আয় ব্যয় লাভ ক্ষতি সম্পর্কে জানালেন নানা তথ্য। এবং সেখানে বোরো মরশুমে বোরো ধান চাষ করার পরেও পদ্ম ফুল চাষ করা যায়। এবং পদ্ম ফুল লাগানোর ক্ষেত্রে যেটা বোরো ধান চাষ করার পরে গুরুত্ব দেওয়া হয়, যখন ঝিলটা শুকিয়ে যাচ্ছে সেখানে 15 ফুট বাই 15 ফুট দূরত্বে একটা করে গাছের কন্দ লাগানো হয়। পদ্ম ফুলের কাছে কন্দ লাগিয়েও আমরা চাষ করতে পারি। আবার সেখানে পদ্মর যে বীজ রয়েছে ওটাও আমরা কিন্তু বপন করে সেখানে আমরা চাষবাস করতে পারি। তা সাধারণত কন্দই কৃষক ভাইরা ব্যবহার করেন এবং কন্দ লাগানোর পূর্বে ভালো করে জমিতে প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করে থাকেন। সেখানে গোবর সার হতে পারে কিংবা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বর্তমান দিনে ভালো এখান থেকে উৎপাদন পাওয়া যাচ্ছে প্রয়োগের ফলে, তা এগুলো দিতে পারেন। আর রাসায়নিক সারের মধ্যে ডিএপি এবং মিউরেট অফ পটাশ মিলিয়ে প্রতি মাদা পিছু আমরা বলি 500 গ্রাম করে দিলেই হবে। এবং কন্দটা লাগানোর আগে সেটাকে শোধন করে নেওয়া খুব দরকার, যাতে বিভিন্ন ধরনের ছত্রাক কিংবা ব্যাকটেরিয়াঘটিত রোগগুলো হঠাৎ করে আক্রমণ না করতে পারে। সেক্ষেত্রে আমরা কন্দগুলো তামাঘটিত যে ছত্রাকনাশক রয়েছে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা কন্দগুলো কিছু সময় ওতে ডুবিয়ে রাখতে পারি, 20 মিনিট থেকে 30 মিনিট, তারপর কন্দগুলো রোপণ করা যেতে পারে। কিন্তু যারা বীজ ব্যবহার করবেন সেক্ষেত্রে একটু সতর্কতা নেওয়ার দরকার আছে, কারণ পদ্মের বীজ হঠাৎ করে অঙ্কুরোদ্গম হয় না, বহুদিন অবধি এটা ডরমেন্সি পিরিয়ড বা সুপ্ত অবস্থা চলতে থাকে। জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, বেশ কয়েকদিন। এবং এর শীট কোটটা প্রচণ্ড হার্ড, শীত বীজের ত্বকটা, এগুলোকে স্যান্ড পেপার দিয়ে যদি আমরা একটু ঘষে নিয়ে তারপরে জলে ডুবিয়ে রাখি, তাহলে 3 থেকে 5 দিন পরে এগুলো অঙ্কুরোদ্গম শুরু হয়। আর যদি তা না করা হয় 15 দিন অবধি জলে ভিজিয়ে রাখতে হয়, তারপরে অঙ্কুরোদ্গম হয়। প্রশ্ন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।